ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ। বিজাতি তত্ত্বের ধারণা আমাদের স্বাধীনতা সংগ্রামকে দূষিত করে দিয়েছে। সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদের তোষণ এবং জাতীয় নেতৃত্বের দূরদর্শিতার অভাবে ধর্মের ভিত্তিতে ভারত বিভাজন মেনে নেওয়া হলো। দেশভাগের তীব্র বিরোধিতার কারণে কংগ্রেস সরকার মহাত্মা গান্ধীর হত্যার মিথ্যা অভিযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমগ্র বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনের ফলে পাকিস্তান বাংলার অর্ধেক পেতে পারল। মহাত্মা গান্ধীর পরামর্শে নবগঠিত জাতীয় মন্ত্রিসভায় ডক্টর মুখার্জিকে জায়গা দিতে বাধ্য হন নেহেরু। কিন্তু পাকিস্তানের প্রতি নরম নীতি ও পাকিস্তানের হিন্দু নিরাপত্তা সম্পর্কে উদাসীনতা প্রদর্শনকারী নেহেরু লিয়াকত চুক্তির বিরুদ্ধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। এই দুই পরিপ্রেক্ষিতে জনসংঘের জন্ম। ডক্টর মুখার্জি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসংঘ চালক শ্রী মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকরের সঙ্গে মিলিত হন এবং জনসংঘ তৈরির কাজ শুরু হয়। 1951 সালের মে মাসে এই পদ্ধতি শুরু হয় এবং 21শে অক্টোবর 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সভাপতিত্বে অখিল ভারতীয় জনসংঘ পার্টি গঠিত হয়। দিল্লিতে রাঘমল কন্যা মাধ্যমিক বিদ্যালয়ে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা। আয়তকৃতই গেরুয়া পতাকা, মধ্যভাগে প্রদীপ দলীয় পতাকা হিসেবে স্বীকৃতি লাভ করে। দীপক হল নির্বাচনের প্রতীক। এই একই সভায় 1952 সালের মার্চ মাসে প্রথম সাধারণ নির্বাচনের ইস্তাহার পাশ করা হয়। প্রথম নির্বাচনে ভারতীয় জনসংঘ 3.06% ভোট পায় এবং ডক্টর মুখার্জি সহ 3 জন সংসদ বিজয়ী হন। জনসংঘের এই ভোটের মারফত জাতীয় দলের মর্যাদা পায়। সংসদে ডক্টর মুখার্জির নেতৃত্বে আকালি দল, গণতন্ত্র পরিষদ, হিন্দু মহাসভা, দাবির কাজাগাম লোকসেবক সংঘ ও কিছু নির্দল সহ 38 জন সংসদে, 32 জন লোকসভা ও 6 জন রাজ্যসভা নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলেন। এইভাবে জনসংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লোকসভায় প্রথম বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পান। 21শে মে 1952 জম্মু কাশ্মীর বিধানসভায় ভারত রাষ্ট্রের অধীন একটি স্বায়ত্ত রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। 24শে জুলাই 1952 নেহেরু শেখ আবদুল্লাহ চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতবর্ষের বুকে যে রাজা ইতিপূর্বেই মিশে গেছে তাকে বিশেষ মর্যাদা দান একটি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এই মর্যাদার ফলে জম্মু কাশ্মীরে পৃথক সংবিধান, পৃথক প্রধানমন্ত্রী, পৃথক পতাকার সৃষ্টি হলো। এর প্রতিবাদে জম্মু কাশ্মীরে প্রজা পরিষদ দল আন্দোলন শুরু করল এবং ভারতীয় জনসংঘ পার্টি একে সমর্থন জানানো। লোকসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পৃথকীকরণের বিরুদ্ধে এক জ্বালাময়ী ভাষণ দেন। জম্মু কাশ্মীরে শুরু হলো তীব্র আন্দোলন। 29 থেকে 31শে ডিসেম্বর
1952 কানপুর ভারতীয় জনসংঘের প্রথম অধিবেশন শুরু হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। দীনদয়ালজির সাংস্কৃতিক পরিবর্তনের উপর প্রস্তাব রাখতে গিয়ে বহু সাংস্কৃতিক জাতীয়তাবাদের তত্ত্ব রাখেন। এটি ভারতীয় জনসংঘের পক্ষ থেকে প্রথম আদর্শগত প্রস্তাব। একই সঙ্গে রাজ্য পুনর্গঠন কমিশনের দাবিও তোলা হয়। 1953 সালের মার্চে কাশ্মীরের সম্পূর্ণ একতার জন্য দিল্লিতে সত্যাগ্রহ শুরু হয়। 11 মে 1953 সালে বিনা পারমিটে সত্যাগ্রহ করতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে প্রবেশ করেন। তাকে গ্রেপ্তার করা হয়, শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। সারা দেশ থেকে সত্যাগ্রহ করার জন্য বিনা পারমিটে 10,750 জন সত্যাগ্রহী কাশ্মীরে গিয়েছিলেন। 23 জুন 1953 বিষ প্রয়োগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করা হলো, সত্যাগ্রহ স্থগিত করা হলো। দেশব্যাপী এর প্রতিবাদের ঝড় ওঠায় 9 আগস্ট শেখ আবদুল্লাহকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে গ্রেপ্তার করা হয়। সাথে সাথে পারমিট পদ্ধতি বিলোপ ঘটে। 22 থেকে 25 জানুয়ারি 1954 সালে ভারতীয় জনসংঘের দ্বিতীয় অধিবেশন বোম্বেতে হয়। সেখান থেকে স্বদেশীর আওয়াজ তোলা হয়। এই অধিবেশনে রাশিয়ার অনুকরণে গৃহীত পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরোধিতা করা হয়। ইংরেজরা 1947 ভারত ছাড়ো এবং পর্তুগিজ ও ফরাসিদের অধীনে গোয়া, দমন, দিউ এবং পন্ডিচেরি পরাধীন থেকে গিয়েছিল। এই রাজ্যগুলির স্বাধীনতার জন্য জনসংঘ আন্দোলন শুরু করে। জনসংঘের কর্মী শ্রী নবার্নে 22 জুলাই 1954 তারিখে দাদারে স্বাধীন করে। এরপর শ্রী নবার্নের নেতৃত্বে 29 জুলাই 1944 সালে নারোলি দ্বীপ বিদেশি শাসন মুক্ত হয়। জনসংঘ কর্মী হেমন্ত সোমান পানাজির পর্তুগিজ সরকারি মহাকরণে 15 আগস্ট 1954 সালে তেরঙ্গা পতাকা উড়িয়ে দেন। সর্বভারতীয় সম্পাদক শ্রী জগন্নাথ রাও যোশীর নেতৃত্বে 101 জন সত্যাগ্রহী একটি দল গোয়ায় প্রবেশ করে। পর্তুগিজ সরকার তাদের সঙ্গে গ্রেপ্তার করে। তাদের উপর অত্যাচার শুরু হয়। মধ্যপ্রদেশের শ্রী রাজা ভাও মহাকাল, উত্তরপ্রদেশের শ্রী অমিত চাঁদ গুপ্তা অত্যাচার সহ্য করতে না পেরে শহীদ হন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ডাক দিয়ে 28 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি 1955 পর্যন্ত জনসংঘের তৃতীয় সর্বভারতীয় অধিবেশনে যোধপুরে বসে। কাশ্মীরের অখণ্ডতা আন্দোলনের নেতা শ্রী প্রেমনাথ ডোগরার সভাপতি নির্বাচিত হন। 19 থেকে 22 এপ্রিল 1956 সালে জয়পুরে চতুর্থ অধিবেশন হয়। বিখ্যাত অঙ্কশাস্ত্রবিদ আচার্য শ্রী দেবপ্রকাশ ঘোষ এরা সভাপতি হন। পঞ্চম অধিবেশনে দিল্লিতে হয়। রাজ্যগুলিকে ফেডারেশন করার উপযোগী করে তৈরি করা পর্যন্ত বিকেন্দ্রীকৃত করে অখণ্ড শাসনের দাবি তোলা হয়। দিল্লির কনফারেন্সে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয়করণের প্রস্তাব গৃহীত হলো এবং একই সঙ্গে 1957 সালের লড়াইয়ের জন্য যখন ইস্তাহার প্রস্তুত করা হলো। 8 আগস্ট 1957 সালে প্রথম 11 দিন ব্যাপী জনসংঘের শিক্ষণ শিবির বিলাসপুরে সমাপ্ত হয়। আচার্য শ্রী দেবপ্রকাশ ঘোষের সভাপতিত্বে 4 থেকে 6 এপ্রিল 1958 তারিখে ষষ্ঠ অধিবেশন আম্বালায় অনুষ্ঠিত হয়। ইলেকট্রাল রিফর্ম, নির্বাচনী পরিবর্তন করার জন্য সাংবিধানিক ব্যবস্থার দাবি করা হয়। আচার্য দেবপ্রকাশের সভাপতিত্বে সপ্তম অধিবেশনে 26 থেকে 28 ডিসেম্বর 1958 তারিখে বাঙ্গালোরে অনুষ্ঠিত হয়। 1957 সালের সাধারণ নির্বাচনে জনসংঘ 4টি সিট লোকসভা আসন দখল করে এবং ভোট দ্বিগুণ বেড়ে হয় 5.97%। 10 সেপ্টেম্বর 1958
নেহেরু নুন চুক্তি স্বাক্ষরিত হয় এবং তার ফলে জলপাইগুড়ি জেলায় বেরোয়ারি পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়। সারা ভারতবর্ষ জুড়ে জনসংঘ বেরোয়ারি বাঁচানোর জন্য আন্দোলন শুরু করে। চীন কর্তৃক সীমান্তে অনুপ্রবেশ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়। একই সঙ্গে তিব্বতের স্বাধীনতার দাবি করা হয়। সারা বছর ধরে জনজাগরণ কার্যক্রম শুরু হয়। 27শে জুন থেকে 6ই জুলাই 1959 10 দিন ব্যাপী বিধায়ক এবং সংসদদের পুনেতে শিক্ষণ কর্মশালা শুরু হয়। 26 থেকে 25 জানুয়ারি 1960 পীতাম্বর দাসের সভাপতিত্বে জনসংঘের 8ম অধিবেশন অনুষ্ঠিত হয়। সারা বছর ধরে সরকারের ভ্রান্ত হিন্দি চিনি ভাই ভাই এবং চীনা আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 1961 জনসংঘের 9ম অধিবেশনে শ্রী রামারাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 29 থেকে 31শে ডিসেম্বর 1962 ভোপাল বিদগ্ধ ভাষাবিদ ডক্টর রঘুবীরের সভাপতিত্বে 10ম অধিবেশন হয়। দুর্ভাগ্যবশত একটি গাড়ির দুর্ঘটনায় 14 মে 1963 ডক্টর রঘুবীর মারা যান। আচার্য দেবপ্রকাশ ঘোষ পুনরায় সভাপতি নির্বাচিত হন। আচার্য শ্রী দেবপ্রকাশ ঘোষের সভাপতিত্বে 28 থেকে 30শে ডিসেম্বর 1963 আহমেদাবাদে একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। 1962 তৃতীয় সাধারণ নির্বাচনে 14 জন সংসদ অখিল ভারতীয় জনসংঘে নির্বাচিত হন। ভোটের হার প্রায় একই থাকে 6.44%। জনসংঘের ইতিহাসে 1964 একটি মাইল ফলক। 10 থেকে 15ই আগস্ট গোয়ালিয়রে এক শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়, যেখানে নীতি ও আদর্শের ড্রাফট তৈরি করা হয়, যার ফলে একাত্ম মানববাদের প্রতিপাদ্য ছিল। 1964 নভেম্বর জাতীয় কর্মসমিতিতে এই ড্রাফট গ্রহণ করা হয় এবং বাচ্চারাজ ব্যাসের সভাপতিত্বে 23 ও 26 জানুয়ারি 1965 সালে বিজয়াওয়াড়াতে দ্বাদশ অধিবেশনে সরকারিভাবে একাত্ম মানববাদকে দলের দর্শন হিসেবে গ্রহণ করা হয়। ডিসেম্বর 1964 সালে জনসংঘ অ্যাটম বোমা নির্মাণের দাবি জানাতে শুরু করে। 1965 সালে পাকিস্তান কচ্ছে কানাজা কোটে দখল করে এবং আরো এগুতে থাকে। ভারত সরকার পাকিস্তানের সঙ্গে শান্তি প্রয়াস করতে চায়। ভারতীয় জনসংঘ সাথে সাথে বিরোধিতা করে। জুলাই ও আগস্ট মাস জুড়ে দেশব্যাপী বিজেপি আন্দোলন শুরু করে। দেশের 1 লক্ষের বেশি স্থানে বিক্ষোভ দেখানো হয় এবং 16ই আগস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 লক্ষেরও বেশি কার্যকর্তা দিল্লিতে কচ্ছ চুক্তির বিরুদ্ধে সর্ববৃহৎ আন্দোলনে যোগদান করেন। এই আওয়াজ থেকে শক্তি সংগ্রহ করে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর যুদ্ধের জন্য তৈরি হন। 1 সেপ্টেম্বর যুদ্ধ শুরু হয়। জনসংঘ সরকারের সঙ্গে সৈন্যবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করে তোলেন। ভারতীয় সৈন্যবাহিনীর বিজয়ী হলো। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হলো। তাসখন্দের একটি শীর্ষ বৈঠকের ব্যবস্থা করা হলো। জনসংঘ এর তীব্র প্রতিবাদ করে। ভারতীয় জওয়ানরা পাকিস্তানে যে সমস্ত জায়গা দখল করেছিল সেগুলি পাকিস্তানকে ফিরিয়ে দেওয়ার এক চুক্তি তাসখন্দের রাতের বেলায় সই করলেন লাল বাহাদুর এবং সেই সাথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন লাল বাহাদুর। ভারতীয় জনসংঘ তাসখন্দ চুক্তির তীব্র বিরোধিতা করে। 1966 সালের এপ্রিলে ভারতীয় জনসংঘের 13তম সম্মেলনে অধ্যাপক বলরাজ মাধবের সভাপতিত্বে জলন্ধরে অনুষ্ঠিত হয়। 1967 সাধারণ নির্বাচন হয়। জনসংঘ আর কংগ্রেসের পরে দ্বিতীয় স্থানে উঠে আসে। লোকসভায় 35 জন সাংসদ নির্বাচিত হন। ভোট বেড়ে দাঁড়ায় 9.41%। বিধানসভাগুলিতে 268 জন বিধায়ক জিতে জনসংঘের 2 নম্বর স্থানে পৌঁছে যান। 1967 মার্চে বিহারের প্রথম অকমনী সরকার হলো। জনসংঘ তার বড় অংশীদার। এরপরে সংযুক্ত বিধায়ক দল গঠন করে পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশে সরকার গঠিত হয়। জনসংঘ এই সমস্ত সরকারের প্রধান দল। 26 থেকে 30 ডিসেম্বর 1967 কালিকটের
চতুর্দশ অধিবেশনে সাধারণ সম্পাদক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের হাতে যে জনসংঘ এতদিন বেড়ে উঠেছিল, এই কালিকটে তিনি সভাপতি নির্বাচিত হন। জনসংঘ এতদিন দীনদয়াল উপাধ্যায় এখানে তার ঐতিহাসিক সভাপতির ভাষণ রাখেন, যিনি এতদিন পাদপ্রদীপের আলো থেকে দূরে অবস্থান করছিলেন, দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আজ তিনি এসে গেলেন, সামনে এসে দাঁড়ালেন। 13 ফেব্রুয়ারি 1968 সালে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং দীনদয়াল উপাধ্যায় জি খুন হওয়ার পর জনসংঘের সভাপতি হিসেবে অটল বিহারী বাজপেয়ী দায়িত্বভার গ্রহণ করেন। এইভাবে ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি তার কর্মপদ্ধতি এগিয়ে নিয়ে চলে এবং ভারতবর্ষে 1972 সালে 18তম অধিবেশনে কানপুরে লালকৃষ্ণ আদবানির সভাপতি অনুষ্ঠিত হয়। সারা দেশ জুড়ে ইতিমধ্যে গুজরাটের নবনির্মাণ আন্দোলন, বিহারের সমগ্র ক্লান্তি আন্দোলন নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। এই আন্দোলনের নেতা হিসেবে এগিয়ে এলেন জয়প্রকাশ নারায়ণ। বিদ্যার্থী পরিষদের সামনে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। জনসংঘের এই আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে হয়ে গিয়েছিল। জয়প্রকাশকে এই আন্দোলনে জুড়বার জন্য নানাজি এক অসাধারণ ভূমিকা গ্রহণ করেছিলেন। দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় আদবানি 19তম অধিবেশনে জয়প্রকাশকে যোগ দিতে আমন্ত্রণ জানান। জয়প্রকাশ বলেছিলেন, যদি জনসংঘ ফ্যাসিস্ট হয় তবে আমিও ফ্যাসিস্ট। জয়প্রকাশ নারায়ণের সংঘর্ষ সমিতির নেতৃত্বে নানাজি দেশমুখের হাতে তুলে দেন এবং 77-এর নির্বাচন হয়। নিশ্চুপভাবে নিঃশব্দে বিপ্লব ঘটে যায়। শুধু যে কংগ্রেস হারল তাই নয়, ইন্দিরা এবং তার পুত্র সঞ্জয় পরাজিত হলো। এই নির্বাচনে জনতা পার্টির সর্বত্র জয়লাভ হলো। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ভারতীয় জনসংঘ, সমাজবাদী পার্টি ও ভারতীয় লোকদল কংগ্রেস মিলিত হয়ে একটি দল গঠিত হলো। সেই দলের নাম হলো জনতা পার্টি। 23 মার্চ 1977-এর নির্বাচনের সাথে জরুরি অবস্থা প্রত্যাহিত হলো। জনসংঘ মিলে গেল জনতা পার্টিতে। জনসংঘের 3 নেতা মন্ত্রী হয়েছিলেন: অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি ইত্যাদি। পারস্পরিক ঈর্ষা, ক্ষমতার রাজনীতির শিকার হলো এই নবগঠিত জনতা পার্টি। অগ্রগতি আটকানোর জন্য জনসংঘের কর্মীদের উদ্দেশ্যে দ্বৈত সদস্যতার জিগির তুলে আরএসএস এর সাথে সম্পর্ক রাখা যাবে না এই বলে তিক্ততা বাড়াতে শুরু করলো। জনসংঘের নেতারা জনতা পার্টি ত্যাগ করে পঞ্চনিষ্ঠার ভিত্তিতে 6 এপ্রিল 1980 সালে বোম্বেতে ভারতীয় জনতা পার্টি স্থাপিত হলো। 1980 সালের লোকসভার উপনির্বাচনে ইন্দিরা গান্ধী বিজয়ী হলেন। ভারতীয় জনতা পার্টির বিভাজনের পর আবারও চেষ্টা হলো সমগ্র অকংগ্রেসী দলগুলিকে একক করে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার। জনসংঘ নেতৃবৃন্দ এবার অত্যন্ত সতর্ক। তাদের পরিচিতি নষ্ট হতে পারে এমন কোন জোট তারা আর আগ্রহ প্রকাশ করলেন না। 31 অক্টোবর 1984-তে ইন্দিরা গান্ধী তার এক দেহরক্ষীর গুলিতে নিহত হলেন। সারা দেশ জুড়ে শুরু হয়ে গেল শিখ নিধন তাণ্ডব। হিন্দু এবং শিখেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসনের জন্য বিজেপি ও সংঘের কার্যকর্তা নিরলস প্রয়াস চালিয়ে গেলেন। 31 অক্টোবর তদানীন্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ করান। সহানুভূতির বন্যায় 1984 নির্বাচনে কংগ্রেসের অনুকূলে ভেসে গেল ভারতীয় জনতা পার্টি। তার জীবনে এই প্রথম 2টি মাত্র আসনে জয়ী হয়েছিল। এই নির্বাচনের পরে দলের খুঁটিনাটি সমীক্ষা করার জন্য কিষাণ লাল শর্মার নেতৃত্বে একটি ওয়ার্কিং টিম গঠিত হয়, যারা বললেন দলের মূল আদর্শ হিসেবে আবারও একাত্ম মানববাদকে ঘোষণা করা হলো। ফলত 1985 সালে গান্ধীনগরে অনুষ্ঠিত সর্বভারতীয় কার্যকারিণীতে
এটা দলীয় সংবিধানকে অন্তর্ভুক্ত করা হলো। বিজেপিকে একটি কর্মী ভিত্তিক সংগঠনে পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 1986 সালে দলীয় সভাপতি পদ লালকৃষ্ণ আদবানির উপর ন্যস্ত হয়। দলীয় রাজীব গান্ধী ভাবমূর্তি ভালো অতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। বিজেপি জাতীয় রাজনীতিতে সাময়িকভাবে একপাশে চলে যায়। 1987 সালে বোফোর্স কামানের দুর্নীতিতে আসতে শুরু করে এক প্রবীণ মন্ত্রী শ্রী ভিপি সিং বিদ্রোহ ঘোষণা করে। রাজীব গান্ধীর নিষ্ক্রিয় চেহারা ধূলিসাৎ হয়ে যায়। শাহবানো মামলায় রাজীবের সংখ্যালঘু ভোট ব্যাংক রাজনীতি প্রকাশ্যে উঠে আসে। বিজেপি কর্মীরা সারা দেশ জুড়ে বিশাল জনজাগরণ শুরু করে। আওয়াজ ওঠে এক সিভিল কোর্টের। 1988 জানুয়ারিতে বিজেপি রাজীব গান্ধীর পদত্যাগ এবং অন্তর্বর্তী নির্বাচনের দাবি করে। সারা দেশ জুড়ে সত্যাগ্রহ শুরু হয়। 3রা মার্চ 1988 লালকৃষ্ণ আদবানি আবার দলের সভাপতি নির্বাচিত হন। 1988 আগস্টে দ্বিতীয় ফ্রন্ট, জাতীয় ফ্রন্ট গঠিত হলো। এনটি রামা রাওয়ের সভাপতি ভিপি সিং এর আহ্বান হলেন। এখান থেকে জন্ম হলো জনতা দলের। 25 সেপ্টেম্বর 1989 বিজেপি এবং শিবসেনা জোট হলো। নির্বাচনী ফলাফল প্রত্যাশিত ছিল। রাজীব গান্ধীর সরকার ক্ষমতাচ্যুত হলো। 84-তে 2 জন সংসদ, 1989 সালে 86 জন সংসদ নির্বাচিত হলো। প্রথমবার লোকসভায় আদবানি নির্বাচিত হলেন। 1989 জুন হিমাচল প্রদেশের পালামপুরে অনুষ্ঠিত জাতীয় কার্যকারিণীতে রাম মন্দির আন্দোলনের সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাংস্কৃতিক রাষ্ট্রবাদের এক জ্বলন্ত ইস্যু। এটা ধর্ম নিরপেক্ষতাবাদীদের সঙ্গে সর্বধর্ম সমভাব বিশ্বাসী লড়াই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে 25 সেপ্টেম্বর সোমনাথ মন্দির থেকে আদবানিজির রামরাজ যাত্রা শুরু হয়। যাত্রা শেষ হয় 30 অক্টোবর অযোধ্যায় গিয়ে কর সেবকরা অংশগ্রহণ করেন। রথযাত্রায় সারা দেশ জনগণের অভূতপূর্ব সমর্থন পায়। 23 অক্টোবর বিহারের সমস্তিপুরে আদবানিকে গ্রেপ্তার করা হয়। 5 সপ্তাহ আটকে দেয় বিহার সরকার। সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে 23 অক্টোবর কর সেবা হয়। চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন। তিনি সৎভাবে অযোধ্যা ইস্যুর সমাধান করতে গিয়ে ব্যর্থ হন। রাজীব গান্ধীর 7 মাসের মধ্যে চন্দ্রশেখর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেন এবং জুলাই 1991 এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি বিজয়ী হয় এবং কল্যাণ সিং সেখানকার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ছদ্ম ধর্মনিরপেক্ষবাদীরা পরাজিত হয়। লোকসভা নির্বাচনে সময় রাজীব গান্ধী নিহত হন। সমবেদনার হাওয়া কংগ্রেস বিজয়ী হয়। বিজেপির সংখ্যা 86 থেকে বেড়ে 119 হলো। নরসিংহ রায়ের নেতৃত্বে কংগ্রেস সরকার গঠিত হলো। রাম মন্দির ইস্যু কোনো সমাধান না হওয়ায় কর সেবা মারফত 6 ডিসেম্বর 1992 বাবরি ধাঁচা ধূলিসাৎ হয়। 1996, 1998, 1999 3টি লোকসভা নির্বাচন হলো, যাতে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে নির্বাচিত হন। প্রথমে 13 দিন, পরে 13 মাস, তারপরে পুরো টার্মস অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে প্রধানমন্ত্রী এনডিএ সরকার পরিচালিত করেন। এটা এককভাবে বিজেপি সরকার ছিল না, এটা ছিল এনডিএ সরকার। পরবর্তী 10 বছর বিরোধী আসনে বিজেপি 14 থেকে 10 বছর সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে বিরোধী দল হিসেবে। সবকা সাথ সবকা বিকাশ এই ঘোষণা নিয়ে 2014 সালে ভারতবর্ষে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু হয়। শুধু তাই নয়, ভারত সরকার গঠন করা হয় এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি তার ক্ষমতা দখল করে।
অমিত শাহর সভাপতিত্বে 11 কোটি সদস্য নিয়ে বিজেপি এখন পৃথিবীর বৃহত্তম দল। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির রাজত্বকালে 13 কোটি সদস্য নিয়ে 2025 ভারতীয় জনতা পার্টি তার শক্তি বৃদ্ধি করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইটাই হলো ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশের কাহিনী। এইভাবে দল ধীরে ধীরে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি তার সঠিক নীতি ও সিদ্ধান্তের ফলে দেশকে গর্বিত জায়গায় নিয়ে গেছেন নরেন্দ্র মোদী। সেই জন্য তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।